হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। আজকে আমরা বুঝবো পার্ট 2 প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের। আমরা পার্ট 1-এ বুঝেছিলাম কি ইন্ট্রোডাকশন অথবা ডেফিনেশন, ফরম্যাট, যেখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ তিনটে ফরম্যাটকে আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম। তাহলে আজকে আমরা বুঝবো কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাথে। এবার যারা এখনও পর্যন্ত পার্ট 1-এর ভিডিও দেখোনি তারা অবশ্যই আগে গিয়ে পার্ট 1টাকে দেখো, তারপরে পার্ট 2-এর ভিডিওটাকে তোমরা বা পার্ট 2-এর ক্লাসটাকে তোমরা দেখো, ঠিক আছে? তো প্রথমে পার্ট 1কে দেখো, তারপরে পার্ট 2কে। তাহলে বোঝা গেল সবার? দেখো তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে আমরা বেসিক্যালি ব্যবহার করি কি টাইমকে বোঝাই আমরা, যেমন অলওয়েজ প্রতিদিন বা সর্বদা, নেভার কখনোই না, সেলডম খুবই কম, রিয়ারলি মানেও সেম খুবই কম, বেয়ারলি মানেও সেম, স্কার্সলি, অফেন, হার্ডলি, সামটাইমস, ডেইলি, এভরিডে। আমরা এগুলোকে ইউজ করি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে। এছাড়া আমরা আরও ইউজ করি কি হ্যাবিচুয়ালি। এছাড়া আমরা ইউজ করি আর কি ইউজুয়ালি। এগুলোকে আমরা ইউজ করি কিসে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে। আরও ইউজ করি অকেশনালিকে আমরা ইউজ করতে পারি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে। চলো আমরা ভালো করে এটাকে বোঝার চেষ্টা করি। দেখো মাথায় রাখবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে যখন আমরা ইউজ করি সবসময়তে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ইউজ করি। কেন স্যার? দেখো এক্সাম্পলের থ্রোতে বোঝার চেষ্টা করো। যদি আমি লিখি হি অলওয়েজ হেল্পস, হেল্পস, ভেরি গুড, হেল্পস দেম, হি অলওয়েজ হেল্পস দেম। আর যদি আমি এখানে লিখি হি ইজ অলওয়েজ হেল্পিং দেম, কোন সেন্টেন্সটা এখানে রাইট? ফার্স্টেরটা না সেকেন্ডেরটা? দেখো যদি আমি এখানে লিখি হি অলওয়েজ হেল্পস দেম, সে সর্বদা তাদের সাহায্য করে, একটা হি ইজ অলওয়েজ হেল্পিং দেম, সে সর্বদা তাদের সাহায্য করছে। সে করছে সবসময় সাহায্য, এটা কী করে হতে পারে? ঠিক না মাই ডিয়ার? কী করে হতে পারে সেটা? সেখানে আমরা কি করছি হি অলওয়েজ হেল্পস দেম, এটাকে রাইট। কখনো তাহলে আমরা অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সিতে কন্টিনিউয়াস ফরম্যাটকে ইউজ করবো না, তাহলে ইউজ করবো কি ইনডেফিনাইট ফরম্যাটকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির সাথে। যেমন আর একটা এক্সাম্পল দেখো, আই সেলডম গো দেয়ার, আমি খুব কমই সেখানে যাই। তো আমি এখানে বলতে পারবো আই অ্যাম সেলডম গোয়িং দেয়ার? সেটা কি বলা যাবে? না, অফকোর্স নট। কারণ স্যার এখানটাতে আই অ্যাম সেলডম যদি আমি এখানে লিখি তাহলে এটা আমার কন্টিনিউয়াস ফরম্যাটকে দেখাচ্ছে। কন্টিনিউয়াস ফরম্যাটে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে আমরা ইউজ করি না। তাহলে আমরা কি করবো সেলডম গো দেয়ারটাই রাইট। ঠিক, সবাই কপি করো না এটাকে। কপি করার পর আমরা নেক্সট বুঝ পারো। আশা করি সবাই কপি করে নিয়েছো। এবার দেখো আমরা এটা বুঝবো সেটা হচ্ছে কি যে অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্বকে টেন্সের মধ্যে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আমরা এখানে বুঝবো কি অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্বকে। দেখো অ্যাকশন ভার্বের মধ্যে আমরা দুটো টেন্সকে ইউজ করতে পারি বা সব টেন্সকে আমরা ইউজ করতে পারি কি অ্যাকশন ভার্বের মধ্যে। যেমন আমরা এখানে ইউজ করতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইটকেও, এছাড়া আমরা এখানে ইউজ করতে পারি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসকেও। আমরা বোথ টেন্সকেই ইউজ করতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাকশন ভার্বের সাথে। এমনকি প্রত্যেক টেন্স ইউজ হয়ে যায় কিসে অ্যাকশন ভার্বের সাথে, কিন্তু নন অ্যাকশন ভার্বের সাথে স্যার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ইউজ হতে পারে? অফকোর্স নট। কেন হয় না স্যার? নন অ্যাকশন মানে কি যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না সেটাকে আমরা কি বলি নন অ্যাকশন ভার্ব, কিন্তু কাজটা হচ্ছে কিন্তু সেটাকে আমরা দেখি না বা দেখতে পাই না, সেটাকে আমরা কি বলি নন অ্যাকশন ভার্ব। এর আরও একটা নাম আছে, এটা বললে হয়তো বুঝতে পারবে আরও ভালোভাবে, যাকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব।
স্ট্যাটিভ ভার্ব জিনিসটা কি স্যার? স্ট্যাটিভ ভার্ব হচ্ছে স্টেট থেকে হওয়া ভার্ব। স্টেট মানে কি? অবস্থা। কোনো একটা অবস্থা থেকে হওয়া ভার্বকে বলা হয় কি? স্ট্যাটিভ ভার্ব। তাহলে নন অ্যাকশন ভার্ব বা স্ট্যাটিভ ভার্বে শুধুমাত্র আমরা ইউজ করব কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। শুধুমাত্র আমরা ইউজ করছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে। ঠিক আছে, সবাই বোঝা গেল সবার যে নন অ্যাকশন ভার্ব অথবা স্ট্যাটিভ ভার্বের সময় শুধু আমরা ইউজ করব কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে। ঠিক আছে, এবার স্ট্যাটিভ ভার্ব কোনগুলো সেগুলোকে আমাদের বোঝান বা বোঝাবার চেষ্টা করুন। ঠিক তো, স্ট্যাটিভ ভার্ব কোনগুলো? দেখো মাই ডিয়ার, স্ট্যাটিভ ভার্ব হচ্ছে কোনো স্টেট থেকে হওয়া ভার্ব অথবা অবস্থা থেকে হওয়া ভার্ব। তোমাদেরকে লিখতে চাও খাতার মধ্যে, তুমি লিখে নিতে পারো যে স্ট্যাটিভ ভার্ব হলো কোনো স্টেট বা অবস্থা থেকে হওয়া ভার্বকে স্ট্যাটিভ ভার্ব বলে। এগুলোকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার সত্ত্বেও এই কাজগুলো চলছে। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? স্ট্যাটিভ ভার্ব বলি। দেখো, যেমন যদি আমি এখানে লিখি লাইক, লাইক মানে কি? পছন্দ করা। কাউকে বলতে পারবে পছন্দ কতটা হতে পারে, বেশি না কম, কিভাবে পছন্দ করাটা হয়? তাহলে সেটাকে স্ট্যাটিভ ভার্ব। তারপরে কি? ডিসলাইক, কে কাকে কত ডিসলাইক করে সেটা বোঝা যাবে? বোঝা যাবে না নিশ্চয়ই, তাহলে সেটা কি? স্ট্যাটিভ ভার্ব। লাভ, হেট, ডিটেস্ট। ডিটেস্ট মানে কি? ডিটেস্ট মানে হেট করা। ঠিক আছে, ডিটেস্ট মানেও কি? হেট করা। নেক্সট বোঝো, অ্যাপিয়ার। কখনো অ্যাপিয়ারিং হয় না, অ্যাপিয়ার হয়। ঠিক আছে, কখনো অ্যাপিয়ারিং হয় না। যে কখনো আমি লিখে দিচ্ছি ওপরে দরকার পড়লে, এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ আমরা করব না। ঠিক আছে, তাহলে অ্যাপিয়ার হয়, অ্যাপিয়ারিং হয় না। যেমন নো ভার্ব, নো। হ্যাভ, হ্যাভ মা কাকে দেখায়? পজিশনকে দেখায় বা অধিকারকে দেখায়, আমরা জানি। ঠিক তো, অ্যাপিয়ার, নো, হ্যাভ, বিলং, বিলিভ। এছাড়া আমরা এখানে ইউজ করতে পারি কাকে? হেয়ার, স্মেল। ঠিক আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারি কি? স্ট্যাটিভ ভার্বের মধ্যে। আরও অনেক আছে, তোমাদেরকে আমি স্ট্যাটিভ ভার্বের একটা লিস্ট টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদেরকে স্ট্যাটিভ ভার্বের পুরো গোটা লিস্ট টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে মুখস্থ করে নেবে স্ট্যাটিভ ভার্ব কোনগুলো। ঠিক আছে, বা তোমাকে মুখস্থ করতেও লাগবে না, তুমি নিজের সেন্স বুঝে বুঝতে পারবে কি সেটা স্ট্যাটিভ ভার্ব। যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না তার সত্ত্বেও কাজগুলো চলছে, সেগুলোকে আমরা কি বলি? স্ট্যাটিভ ভার্ব বলি। যেমন দেখো, একটা এক্সাম্পল দেখা যায় এখানে, যে যদি আমি এখানে বলি হি লাভস হিজ ফ্যামিলি, না হি ইজ লাভিং হিজ ফ্যামিলি। যে স্যার সে তার পরিবারকে ভালোবাসে, না সে তার পরিবারকে ভালোবাসছে, এটা কি হয় কখনো যে হি ইজ লাভিং হিজ ফ্যামিলি? নো স্যার, এটা কখনো পসিবল নয়, কারণ কন্টিনিউয়াস ফর্ম কী করে আসবে এই স্ট্যাটিভ ভার্বের সাথে? এছাড়া যদি আমি এখানে লিখি হি ইজ হ্যাভিং আ কার, হি ইজ হ্যাভিং আ কার। স্যার হি ইজ হ্যাভিং আ কার কী করে আসবে? হ্যাভ মানে তো আছে বা থাকা বা পজিশনকে দেখায়, অধিকারকে দেখায়। তাহলে হি ইজ হ্যাভিং আ কার নয়, হি হ্যাজ আ কার। তার কাছে কি আছে? গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তাহলে এগুলোকে আমরা কি বলি? স্ট্যাটিভ ভার্ব বলি। এগুলোকে আমরা স্ট্যাটিভ ভার্ব বলি। ঠিক, তাহলে সবার বোঝা গেছে এখানটা? সবাই কপি করে নাও। আর স্ট্যাটিভ ভার্বের কোডটা পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমাদের এই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করে নেবে। ঠিক আছে, সবাই কপি করে নাও, তারপরে আমরা পরেরটা বুঝছি। দেখো, আমরা বুঝতে পারলাম এখানে কি স্ট্যাটিভ ভার্ব কোনগুলোকে বলে এবং স্ট্যাটিভ ভার্বকে আমরা কীভাবে ইউজ করব। ঠিক তো, এবার আমরা কিছু কনফিউজিং ভার্বসকে বোঝার চেষ্টা করব, যে কিছু কিছু ইংলিশে ভার্ব আছে যেগুলো আমাদেরকে খুব বেশি বেশি কনফিউজ করে দেয়। ঠিক তো, সেই কনফিউজিং ভার্বগুলোকে বোঝার চেষ্টা করি। চলো দেখো স্যার কনফিউজিং ভার্ব কোনগুলো, যেমন ফার্স্ট হচ্ছে কি আমাদের হ্যাভ ভার্ব।
এক্ষুনি দেখলে একটা সেন্টেন্স লিখেছিলাম কি আই অ্যাম হ্যাভিং এ কার বা হি ইজ হ্যাভিং এ কার, সেটা কি ঠিক ছিল না ভুল ছিল? অফকোর্স রং ছিল। সেটাকে আমরা কি করে রং বলছি বা কেন রং হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করি। চলো দেখো, হ্যাভ ভার্বে যদি আমরা ফার্স্টে ইউজ দেখি তখন দেখি আমরা পজিশনকে। মাই ডিয়ার, পজিশন মানে হচ্ছে কোনো কিছুর অধিকার হওয়া, অধিকার, ঠিক তো? কোনো কিছু অধিকার হওয়া, নিজের হওয়া, সেটাকে আমরা কি বলি? পজিশন, ঠিক? তাহলে স্যার হ্যাভ ভার্বের ফার্স্ট ইউজ কি পজিশনের ক্ষেত্রে, তাহলে সেখানে আমরা শুধুমাত্র হ্যাভ ভার্বকে ইউজ করব এক প্রকার স্ট্যাটিভ ভার্বের মতো। কারণ কোনো অধিকারকে কি চোখে আমরা বুঝতে পারি বা দেখতে পারি নাকি? সে দেখতে পারি না নিশ্চয়ই। সেই কারণে আমরা এখানে হ্যাভ ভার্বকে পজিশনে অধিকারের ক্ষেত্রে ইউজ করব স্ট্যাটিভ ভার্ব হিসাবে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা শুধুমাত্র হ্যাভ ভার্বকে ইউজ করব, হ্যাভিংকে নয়, অনলি ফার্স্ট ফর্মকে ইউজ করব, ঠিক আছে? যেমন দেখো, যদি আমি এখানে লিখি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, তখন তুমি লিখবো না যে হি ইজ হ্যাভিং আ কার, না, হি হ্যাজ আ কার। তারপরে যদি আমি লিখি আমার কাছে একটা, আই হ্যাভ আ লেটার, আমার কাছে একটা চিঠি আছে, আই হ্যাভ আ লেটার। তাই আমি যেটা লিখবো না এখানে যে আই অ্যাম হ্যাভিং আ লেটার, আমি কি লিখবো আই হ্যাভ আ লেটার, কারণ এটা অধিকারকে বোঝাচ্ছে। অধিকারকে বোঝালে আমরা এখানে শুধু ইনডেফিনিট ফরম্যাটকে ইউজ করব, কন্টিনিউয়াস ফরম্যাটকে আমরা এখানে ইউজ করব না। বোঝা গেল সবার এখানটা? চলো নেক্সট দেখা যাক সেকেন্ড। যদি আমরা এই হ্যাভকে দেখি ইটিং সেন্সে, ইট মানে কি খাওয়া, ইটিং সেন্সে যদি দেখি কখনো, তখন আমরা হ্যাভকে আইএনজি ফরম্যাটেও লিখতে পারবো। বোঝা গেল? তখন আমরা হ্যাভকে আইএনজি ফরম্যাটেও লিখতে পারবো, মানে কন্টিনিউয়াস ফরম্যাটে। ইট মানে কি খাওয়া, খাওয়ার সেন্স যদি আমরা ইউজ করি হ্যাভকে তা লিখতে পারবো। হ্যাভ এমনকি হ্যাভিংও লিখতে পারবো এখানে। যেমন আমি এখন ডিনার করছি, তা কি লিখবো আমি এখানে যে আই অ্যাম হ্যাভিং এ ডিনার, আই অ্যাম হ্যাভিং আ ডিনার। আমি এখানে লিখবো কি আমি এখন ডিনার করছি, আই অ্যাম হ্যাভিং আ ডিনার। যদি আমি এখানে লিখি আমি ডিনার করে ফেলেছি, আমি ডিনার করে ফেলেছি, তখন আমি কি লিখবো আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করে ফেলেছি। তাহলে স্যার এখানে হ্যাভও এসছে আবার হ্যাডও এসছে, হ্যাঁ এটাই হচ্ছে মজার এখানে। কারণ এখানে হ্যাভ এসছে কী করতে, প্রেজেন্ট টেন্সকে দেখাতে, আর এখানে হ্যাড এসছে কি খাওয়ার সেন্সে, ইটের সেন্সে, পারফেক্টকে দেখাতে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। তোমরা এভাবে বলতে পারো যে আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি আমার লাঞ্চ করে নিয়েছি, আমি আমার ডিনার করে নিয়েছি, ঠিক আছে? তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারো। এবার দেখা যাক যদি আমি এখানে ইটেন লিখি তাও হবে যে আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ ইটেন মাই ডিনার, ঠিক আছে? সবাই এটা কপি করছো। এরপরে দেখা যাক সি। যখন কোনো আনন্দ এনজয়ের ব্যাপার আছে, এনজয় অথবা ফান, তখন আমরা হ্যাভকে ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন আমি খুব আনন্দ করছি, আই অ্যাম হ্যাভিং আ ফান, আই অ্যাম হ্যাভিং আ ফান লিখবো, আই অ্যাম হ্যাভিং আ ফান, ঠিক আছে? তখন আমরা এগুলোকে এভাবে ইউজ করব। তো সব এটা কপি করে নিচ্ছ, কপি করার পর আমরা নেক্সট কনফিউজিং ভার্বকে নিয়ে আলোচনা করব। লেখো, মেবি সবাই কপি করে নিয়েছো হ্যাভ ভার্বকে কনফিউজিং হিসাবে। আজকে এবার আমরা বুঝবো কি সি ভার্বকে, যে সি ভার্ব কীভাবে আমাদেরকে কনফিউজ করে। একটা কথা বলো তো, সি ভার্ব কি ইনডেফিনিট না কন্টিনিউয়াস? বলো। অনেকে বলবে স্যার সি ভার্বকে আমরা কি সিইং লিখতে পারি? অফকোর্স নট। কেন? কারণ সি ভার্বের মধ্যে অলরেডি সিইং এর সেন্স থাকে, সেই কারণে সিকার সিইং লেখা দরকার নেই, কারণ সি ভার্বের মধ্যে অলরেডি কন্টিনিউয়াস থেকে যায়। দেখো অফকোর্স একটা প্র্যাকটিক্যালি বোঝো, যদি আমরা চোখটাকে বন্ধ করি আমরা কি দেখতে পাই? অনেকে বলবে কিছু দেখতে পাই না, দেখতে পাওয়া যায় কিছু, অন্ধকার দেখতে পাওয়া যায়। হয়তো দেখছো রাত্রিবেলাতে হঠাৎ করে ইলেকট্রিক চলে গেল, তখন কি দেখো? অন্ধকার দেখতে পাও তো। তাহলে চোখ বন্ধ করে কি দেখতে পাও? অন্ধকার দেখতে পাও তো, দেখতে তো পাও কিছু একটা, সে অন্ধকার হোক বা যাই হোক দেখতে তো পাচ্ছি আমরা অন্ধকারটাকে। তাহলে সি ভার্বের মধ্যে অলরেডি কিসের সেন্স আছে? কন্টিনিউয়াসের সেন্স আছে। তাহলে আমরা
নাম্বার এতে লিখতে পারি সি ভার্বের মধ্যে অলরেডি কন্টিনিউয়াস, তা সি অলরেডি কন্টিনিউয়াস, তাহলে সি কে আর সিইং করা দরকার নেই। সি কে যে সিইং করা হয় সেটা এক্সেসিভ হয়ে যাবে, সুপারফ্লুয়াস হয়ে যাবে। তাহলে সি কে আমরা সি হি রেখে দিই, ঠিক তো? আমি সেই পাখিটাকে দেখি, কি লিখবো আমি? আই সি দ্য বার্ড, আই সি দ্য বার্ড, আমি সেই পাখিটাকে দেখি, আই সি দ্য বার্ড। যদি আমি বলি সে, সে তাদেরকে দেখে, হি সিজ দেম, হি সিজ দেম, সিজ হবে কিন্তু, কারণ হিটা এখানে কি সিঙ্গুলার। যখন হিটা সিঙ্গুলার হবে তখন আমরা এটাকে কি লিখবো? সিজ লিখবো, ঠিক তো? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস। সব বোঝা গেছে এই অবধি? দেখো এবার আমরা নেক্সট টপিকে আসি, সি ভার্বের। যদি কখনো সাক্ষাৎ, মিট সেন্সে আসে, সাক্ষাৎ করা কারোর সাথে, যখন কারো দেখা করতে যাওয়ার সেন্সে আসে, মিট সেন্সে আসে, তখন কিন্তু এই সি ভার্ব নিজের একটা অন্য রূপ খুলে দেয়, একবারে পুরো নিউ রূপ। যেমন এখানে দেখাচ্ছে কি সি ভার্ব ওর মধ্যে কন্টিনিউয়াস ফর্ম অলরেডি আছে, যখন সি মিটের সেন্স দেখায় তখন এর সাক্ষাৎ সেন্স হয়ে যায়। তখন কি হবে? যে আমি পরের সপ্তাহে আমার বন্ধুর সাথে দেখা করতে যাব বা করব, তখন কি হবে? আই অ্যাম সিইং মাই ফ্রেন্ড, আই অ্যাম সিইং মাই ফ্রেন্ড নেক্সট উইক, আমি পরের সপ্তাহে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। তাহলে আই অ্যাম সিইং মাই ফ্রেন্ড নেক্সট উইক, তাহলে স্যার তখন একে পুরো সিইংটা বা সি ভার্বটা একেবারে চেঞ্জ হয়ে গেল, ঠিক তো? পুরো অল্টার হয়ে গেল একবারে। এবার আমরা থার্ড ইউজ বুঝি সি ভার্বের। দেখো যদি আমরা সি ভার্বকে লিখি কোনো পারসেপশনকে দেখাতে অথবা কোনো অবস্থাকে দেখাতে, যেমন আমরা বলি না, আমি তোমাকে আমার জায়গায় দেখতে পাচ্ছি, আমি তোমাকে আমার জায়গায় দেখতে পাচ্ছি, যখন আমি এরকম সেন্সে কোনো কথা বলবো তখন আমি এখানে লিখবো কি? আই ক্যান সি ইউ অ্যাট মাই প্লেস, অ্যাট মাই প্লেস। অথবা তুমি লিখতে পারো আই অ্যাম সিইং ইউ, আই অ্যাম সিইং ইউ অ্যাট মাই প্লেস, আমি তোমাকে দেখতে পাচ্ছি আমার জায়গাতে, বা আমি তোমাকে দেখতে পারি আমার জায়গাতে, ঠিক তো? দুটোই কারেক্ট এখানে। তো চলো সবাই এটা কপি করো না সি ভার্বটাকে, তারপর নেক্সট ভার্বটা পরের বোর্ডে বুঝছি, সবাই কপি করো এটা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি কনফিউজিং ভার্ব, কিছু কনফিউজিং ভার্বকে। এবার দেখা যায় কিছু এক্সাম্পল। দেখো যেমন আছে কি, হি স্মেলিং অর স্মেলস দ্য রোজেস। দেখো আর তার আগে এই এক্সাম্পলগুলো করার আগে একটা ছোট্ট কনসেপ্ট বোঝা যাক। দেখো কনসেপ্টটা হচ্ছে কি, স্টার দিয়ে লিখে রাখো এখানে 1 মার্ক দিয়ে, যে যদি কখনো কোনো জিনিস ফিক্সড হয়, ফিক্সড সেন্স হয়, ফিক্সড হয়, তখন কি হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি কোনো জিনিস টেম্পোরারি হয় তখন আমরা এখানে লিখব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি কোনো ফিক্সড হয়, পার্মানেন্ট হয়, তখন আমরা সেখানে লিখব কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি কোনো জিনিস টেম্পোরারি হয়, টেম্পোরারি কিছু সময়ের জন্য মাত্র, তখন আমরা কি লিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। যেমন এখানে দেখো, হি ইজ স্মেলিং না স্মেলস দ্য রোজেস, সে ওই গোলাপগুলোর স্মেল নিচ্ছে, নিচ্ছে, নেয় নয়, নিচ্ছে, এখন নিচ্ছে, প্রেজেন্টে নিচ্ছে, এই মুহূর্তে নিচ্ছে। তাই কি লিখবো আমি? হি ইজ স্মেলিং দ্য রোজেস, স্মেলস নয়, ঠিক তো? রোজেস, গোলাপের গন্ধ কি সবসময়তে সুন্দর মিষ্টি, তখন আমি কি লিখবো? স্মেল। রোজেস স্মেল সুইট, এমন নয় যে রোজেসের এখনই শুধুমাত্র স্মেল পাচ্ছি, পরে আর পাচ্ছি না, না না, আমরা রোজেস স্মেল সবসময়তেই সুইট পাই, তাহলে কি লিখবো? রোজেস স্মেল সুইট। আই ফিল দ্যাট ইট ইজ রাইট, আমার মনে হয় এটা সঠিক। তাহলে এখানে ফিল ঠিক আছে, এখানে আই এম ফিলিং করার দরকার নেই, ঠিক তো? তারপরে হি উইস না উইসেস টু গো দেয়ার, হি উইস না উইসেস টু গো দেয়ার, তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে আমরা এখানটা লিখতে পারি কি? হি উইজেস, তাই উইজ তো হবে না, কারণ এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কি আসবে? সিঙ্গুলার আসবে, প্লুরাল তো আসবে না। ঠিক আছে, সবাই করো, তারপর দেখছি। এবার দেখো একটা এক্সাম্পল রয়ে গেছে আমাদের এখানে কি,
আই অ্যাম ফিলিং কোল্ড টুডে, তাহলে আই অ্যাম ফিলিং কোল্ড টুডে, আজকে আমার ঠান্ডা লাগছে, ঠিক তো, আজকে ঠান্ডা লাগছে, তাহলে কি লিখবো আমি এখানে? আই অ্যাম ফিলিং কোল্ড টুডে। তো আমি লিখবো কি আই ফিল কোল্ড টুডে, যে আমার আজকে ঠান্ডা লাগে? না না না, আজকে আমার ঠান্ডা লাগছে বলবো। আমি তো বলতে পারি না যে আজকে আমার ঠান্ডা লাগে, ঠিক তো, আমি কি করে জানবো যে আজকে আমার ঠান্ডা লাগছে বা লাগে, কি করে বলবো, ঠিক না? তো এখানে আমি কি বলতে পারি কি আজকে আমার ঠান্ডা লাগছে, তাহলে আই অ্যাম ফিলিং কোল্ড টুডে, নট ফিল। ঠিক আছে, সবাই বোঝা গেল? সবাই কপি করে নিচ্ছে, আগে কপি করো সবাই। আশা করি সবাই কপি করেছো। এবার নেক্সট টপিক আমরা বুঝবো কি আই থিঙ্ক আর আই ডো নট থিঙ্কে, যে থিঙ্ক আমরা কীভাবে ইউজ করবো, আর আই ডো নট থিঙ্ক আমরা কীভাবে ইউজ করবো। দেখো, যদি আমরা আই থিঙ্ক, এটা কি কথা? পজিটিভ টক, অবভিয়াসলি পজিটিভ টক। আর আই ডো নট থিঙ্ক, এটাও কি? এটাও নেগেটিভ টক, ঠিক তো। তাহলে পজিটিভ টকের সাথে এখানে আমি কি লিখবো? পজিটিভ কথাই লিখবো, ঠিক তো। আমি এখানে পজিটিভ স্টেটমেন্টই লিখবো। তাহলে পজিটিভ স্টেটমেন্টের সাথে আমি এখানে পজিটিভ স্টেটমেন্টই লিখবো, নেগেটিভ স্টেটমেন্ট আমি লিখবো না। কিন্তু এখানে তো স্যার নেগেটিভ আছে, এটা তো নেগেটিভ আছে, তাহলে কি আমি নেগেটিভ স্টেটমেন্ট লিখবো? না 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 না, একদম নয়। আমি নেগেটিভ করার হলে আই থিঙ্কে নেগেটিভ, আই ডু নট থিঙ্ক করবো, কিন্তু পরের স্টেটমেন্টটা কখনোই নেগেটিভ হবে না, পরের স্টেটমেন্টটা পজিটিভই থাকবে। পরের স্টেটমেন্টটা কি স্যার? পজিটিভই থাকবে, ঠিক আছে। যা হওয়ার আগের স্টেটমেন্টের সাথে হবে, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভই হবে, আর এটা যদি পজিটিভ থাকে এটা পজিটিভ তো হচ্ছেই আমার, অবভিয়াসলি, ঠিক তো। যেমন আমার মনে হয় তার সেখানে যাওয়া উচিত, আমার মনে হয় তার সেখানে যাওয়া উচিত, আমি কী লিখবো এখানে? যে আই থিঙ্ক, আমার মনে হয় তার সেখানে যাওয়া উচিত, হি শুড গো দেয়ার, আই থিঙ্ক হি শুড গো দেয়ার, আমার মনে হয় তার সেখানে যাওয়া উচিত। যদি আমি এখানে বলি আমার মনে হয় আমার মনে হয় না তার সেখানে যাওয়া উচিত, ঠিক তো, আমার মনে হয় না তার সেখানে যাওয়া উচিত, তাহলে কি লিখবো আমি এখানে? আই ডু নট থিঙ্ক হি শুড গো দেয়ার। কখনো এখানে নট ইউজ করবে না, কখনো এখানে নট ইউজ করবে, নট ইউজ করলে কিন্তু পুরো গোটা স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। আই ডো নট থিঙ্ক হি শুড গো দেয়ার, আমার মনে হয় না তার সেখানে যাওয়া উচিত, বোঝা গেল? আমার মনে হয় তার ডাক্তারকে দেখানো উচিত, আই থিঙ্ক হি শুড সি আ ডক্টর, ঠিক তো। আমার মনে হয় তাকে সেখানে যাওয়া উচিত নয়, তখন কি লিখবো? আই ডো নট থিঙ্ক হি শুড গো দেয়ার, ঠিক তো। আমরা এভাবে ইউজ করবো এটাকে, সবাই কপি করে নিচ্ছে এটাকে, তারপর নেক্সট বুঝছি। দেখো, এবার এটা আমাদের কি লাস্ট টপিক, এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের লাস্ট টপিক, ঠিক তো। লাস্ট টপিক না, দুটো টপিক আর আছে, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, এটা করো, অ্যাপ্লিকেশন হেডিং করো সবাই। স্যার অ্যাপ্লিকেশন জিনিসটা কি? অ্যাপ্লিকেশন মনে হচ্ছে কি কিছু কিছু জিনিস আমাদের এক্সেসিভ আছে কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন দেখো, যদি আমি এখানে ইউজ করি আই টেক টি ইন দ্য মর্নিং, আই টেক টি ইন দ্য মর্নিং, এর মানে কি? আমি সকালবেলাতে চা নিই বা চা পান করি, ঠিক তো। আই টেক টি ইন দ্য মর্নিং, কখনো এরকম লিখবে না যে আই ইউজ টু বা আই ইউজ টু, ঠিক তো। আই ইউজ টু টেক টি ইন দ্য মর্নিং, কখনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ইউজ টুকে ইউজ করার পরে ফার্স্ট ফর্মকে ইউজ করা যায় না, কারণ আমাদের ইনডেফিনাইট টেন্সের মধ্যে অলরেডি হ্যাবিটেড সেন্স থাকে, অলরেডি হ্যাবিটেড সেন্স থাকে। সেই কারণে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে আবার এক্সট্রা করে হ্যাবিট দেখানোর জন্য কিছু লাগে না। তাই সবসময়তে প্লেন ক্লিয়ার বলবে কি আই টেকড ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক তো। এইভাবে তোমরা ইউজ করবে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে তোমরা এভাবে ইউজ করতে পারো, ঠিক আছে। কখন এক্সেসিভ করার জন্য সুপারফ্লুয়াস হয়ে যাবে তখন, যদি আমরা আবার ইউজ টুর পরে ফার্স্ট ফর্মকে লিখি, ঠিক আছে। সবাইটা কপি করে নাও। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের এবার লাস্ট টপিক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। স্যার লাস্ট টপিকটা কি? একটা ছোট্ট রিভিশন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন আসছিল স্যার? কোনো অ্যাকশানে, কোনো নন অ্যাকশানে, কোনো অলওয়েজ সেন্সে,
কোনো রকম ডেলি হ্যাবিটে, কোনো রকমের ফিক্সড শিডিউলে, নিউজ পেপার হেডলাইনে। দেখো এবার কি আমরা নিউজ পেপার হেডলাইনকে দেখাচ্ছিলাম এখানে, ঠিক তো? এছাড়া আমরা এখানে দেখাতে পারি অ্যাকশনকে, নন অ্যাকশনকে, অলওয়েজকে, ডেলি হ্যাবিটকে, ফিক্সড শিডিউলকে, নিউজ পেপার হেডলাইনকে, এছাড়া কোনো ফ্যাক্টকে, কোনো ফ্যাক্ট, কোনো রুলস, ঠিক আছে? এইগুলোকে আমরা দেখাই কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন কয়েকটা এক্সাম্পল দেখো, যদি আমি এখানে লিখি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে ভোরবেলাতে ঘুম থেকে উঠি, ঠিক তো? ওয়েক আপ মানে কি ঘুম থেকে ওঠা, তাহলে আর্লি মানে কি প্রচণ্ড সকালে বা ভোরবেলাতে। একটা লিখে দিতে পারো ডেইলি বলে, ঠিক তো? ডেইলি লিখে দিতে পারো এখানে। এছাড়া যদি আমি এখানে লিখি এ ওয়েডস বি, যে এ বিকে বিবাহ করবে অন 12th ডিসেম্বর, ঠিক তো? তাহলে এটা কি ফিক্স শিডিউল? তো ফিক্স শিডিউলে কি লিখে আমি ওয়েটস করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করেছে, ঠিক তো? যদি আমি এখানে লিখি দ্য নিউজ পেপার টেলস অ্যাবাউট দ্য ট্রুথ, তাহলে কি নিউজ পেপারটা এই ব্যাপারে সত্যিটাকে জানাচ্ছে, ঠিক তো? তাহলে কি টেলস আসছে এখানে, ইজ টেলিং তো লিখতে পারবো না, সো টেলস আসছে, ঠিক তো এখানে? তাহলে যখনই আমরা এরকম ধরনের সেন্টেন্স লিখবো তখনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইউজ করছি, ঠিক? এবার দেখো এইখানটাতে আর একটা কি ফ্যাক্ট, ঠিক? ফ্যাক্ট যেমন আইস, বা এরকম লেখো ইফ উই হিট আইস, যদি আমরা বরফে তাপ দিই, ইট মেল্টস ইনটু ওয়াটার, এটা ওয়াটারে মেল্টস হয়ে যাবে, ঠিক তো? বা ইট টার্নস ইনটু ওয়াটার, এটা কি ওয়াটার টার্নস হয়ে যাবে। তাহলে আজকে আমরা পুরো গোটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কমপ্লিট করলাম এবং এর প্র্যাকটিস সিট আমরা করব পুরো 12টা টেন্স শেখার পরে, তখন আমরা প্র্যাকটিস সিট করব বা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে সেশনটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? সো বাই ফর টুডে, জয় হিন্দ। আর একটা কথা, যদি সেশনটা ভালো লেগে থাকে এবং কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় যেন কমেন্ট করতে ভুলো না, কমেন্টটা কিন্তু মাস্ট সবার কাছে চাই, ঠিক আছে? সো বাই ফর টুডে, জয় হিন্দ।